নিকাহনামা সামনে টেবিলে রাখা ছিল। ঘরের পরিবেশ একদম নীরব ছিল। সেই টেবিলে লাল গোলাপ দিয়ে সাজানো একটা ফুলদানি রাখা ছিল, যার সুবাস পুরো ঘরে ছড়িয়ে পড়েছিল। শেহনাজ চোখ তুলে সেই প্রাসাদের চমৎকার ঘরটা দেখল। এটা রাজার বড় প্রাসাদ ছিল, যেখানে সে এখন উপস্থিত ছিল। কিন্তু সে একা ছিল না। ঘরে অন্য লোকজনও উপস্থিত ছিল, যাদের দৃষ্টি এখন শুধু শেহনাজের উপর নিবদ্ধ ছিল। সাইন করো। একটা নরম কিন্তু ভারী কণ্ঠে সে চমকে পাশে টাকাতে লাগল। সে তার ঠিক পাশে বসেছিল, সব সময়ের মতো সুন্দর, সব সময়ের মতো চমৎকার। শেরবানির বোতাম খুলতে খুলতে সে মুচকি হেসে শুধু শেহনাজকে দেখছিল। কিছুক্ষণ সে তাকে দেখতে থাকল। তার মুখে সবকিছু ছিল যা কোনো সৌভাগ্যবান মানুষের মুখে থাকে। সবকিছু পেয়ে যাওয়ার আনন্দ, শক্তির অহংকার, অগণিত ধনের গর্ব। হ্যাঁ, সে যা চায় আঙুল রেখে তা পেয়ে যেতে পারে। শেহনাজ তার হেঁচকি ঠোঁটে চেপে ধরল। সে তো একটা জিনিসই ছিল। দৃষ্টি আবার নিকাহনামায় গেল। সেখানে তার এবং রাজপুত্র ফাহাদের নাম লেখা ছিল। শুধু স্বাক্ষর করতে হবে, আর কয়েক মুহূর্তে সেও তার সম্পত্তি হয়ে যাবে। তার অনেক জিনিসের মতো শেহনাজ আহমেদ আলীও তার ধনের অংশ হয়ে যাবে। শেহনাজের হাত কাঁপতে লাগল। সে একবার সামনে লাগানো দেওয়ালের আয়নায় চোখ দিল। সেখানে তার ছায়া স্পষ্ট দেখা যাচ্ছিল, লাল রঙের সুন্দর লেহেঙ্গায়, যেন আকাশ থেকে নেমে আসা কোনো পরী। সে তার মেকআপ নিজে করেছিল, কিন্তু তার সৌন্দর্যে এত পরিপূর্ণতা ছিল যে মেকআপের দরকারই ছিল না। তার চোখের কাজল ভিজতে লাগল। সে টকটকে চোখ বেঁধে তার ছায়া দেখতে থাকল। গলায় পড়া জমরতের ভারী হার তাকে কোনো টর্চের মতো অনুভব হচ্ছিল। সাইন করো বেটি, সাক্ষী অপেক্ষা করছে। মৌলবীর কণ্ঠে সে আবার চমকাল। আয়নায় শেষবার তার ছায়া দেখল। এই জোড়া, এই গয়না, সব তার মর্যাদার অনেক উপরে ছিল। কিন্তু এখানে পৌঁছনোই তো তার উদ্দেশ্য ছিল। এটাই তো সে চায়। মাথা ঝাঁকিয়ে সে নিকাহনামায় দ্রুত স্বাক্ষর করল। পাশে বসা রাজপুত্র ফাহাদের ঠোঁটে গভীর ভরপুর হাসি ছড়িয়ে পড়ল। অবশেষে আজ সে তার হয়েছে। বন্ধুরা অভিনন্দন জানাতে লাগল। মৌলভী সাহেব দোয়া দিতে লাগল। কিন্তু শেহনাজের হৃদয় একদম খালি ছিল। সহ্য করতে করতে তার মুখ লাল হয়ে গেল। সে চোখ শক্ত করে বন্ধ করল, যাতে চোখের জল বাইরে না আসে। এটা তো শুধু শুরু, এবং সে শুরুতেই কেঁদে দুর্বল হতে চায় না। যা কিছু সে করতে চায়, আজ সে তার প্রথম সিঁড়ি চড়েছে। তাকে জানা নেই যেই সিঁড়ি তাকে কোথায় নিয়ে যাবে। কিন্তু তার জীবনে এখন সেই প্রতিশোধ ছাড়া আর কিছু বাকি নেই। সেই প্রতিশোধ, যার জন্য আজ সে রাজপুত্র ফাহাদের জীবনে প্রবেশ করেছে। মৌলবী এবং ফাহাদের বন্ধুরা ঘর থেকে চলে গেছে, এবং এখন ঘরের পরিবেশে রাজপুত্র ফাহাদের সুগন্ধি আতরের সুবাস মিশে গেছে। সে উঠে প্রাসাদের দরজা বন্ধ করল। আওয়াজে শেহনাজ মাথা তুলে দেখল। দরজা বন্ধ করে সে তার দিকে এগোল। তার চোখে চাহিদার লেলিহান শিখা ছিল। শেহনাজের হাতের তালুতে ঘাম নেমে এলো। আমি কাপড় বদলেনি। সে হঠাৎ উঠল, কিন্তু তার পাশ দিয়ে যাওয়ার আগেই কোনো শক্তিশালী পাকড় তার কবজি ধরল। সে সেখানেই স্তব্ধ হয়ে গেল। সে কিভাবে ভেবে নিল যে আজকের রাত তার ইচ্ছে মতো কাটবে? রাজপুত্র ফাহাদের মতো মানুষ, যে তাকে তার সম্পত্তি বানিয়েছে, এখন সেই সম্পত্তিতে তার নিশান ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। সে ধীরে ধীরে তার কাছে এলো। কোথায় যাচ্ছ? ঠিক করে দেখতে তো দাও। এত সুন্দর বউ আমার, নিজের ভাগ্যের প্রতি ঈর্ষা করতে দাও। অবশেষে আজ আমি তোমাকে পেয়েছি। সে দুই হাতে তার মুখ ধরে উপরে তুলল। গভীর চোখে তার পর্যবেক্ষণ করল। শেহনাজের শরীরে শিহরণ দৌড়ে গেল। আমি ক্লান্ত হয়ে গেছি, সে মুশকিলে বলল। ফাহাদের হাসি আরও গভীর হল। সে দূরত্ব আরও কমাল। তার গরম নিঃশ্বাস শেহনাজের মুখে লাগল। শেহনাজের হৃদয় থেমে যেতে লাগল। ভিতরে কোথাও বিপদের ঘণ্টা বাজতে লাগল। কোথায় ভুল করলাম নাকি? তার ভিতরে ঝড় উঠছে, কিন্তু ফাহাদ সেগুলো থেকে অজ্ঞাত ছিল। শুধু তার রূপ সৌন্দর্যকে চোখে তুলছিল। এটা আমি তোমার জন্য পরদেশ থেকে মঙ্গিয়েছি। এতে যে পাথর লাগানো, সেটা পৃথিবীতে কোথাও আর মিলবে না। খুব দামি, কিন্তু তোমার থেকে বেশি না। সে লাল রঙের সুন্দর হার তার গলায় পড়াল। শেহনাজ তার অস্তিত্ব কোনো পর্বতের নিচে চাপা পড়া অনুভব করল। সে পিছনে এলো এবং বাহুতে জড়িয়ে ধরে ধীর স্বরে কথা বলতে লাগল। শেহনাজের চোখে জল ভরে এলো। এই সেই ব্যক্তি যাকে পৃথিবী আদর্শ মানে, মেয়েরা যার স্বপ্ন দেখে, কিন্তু শেহনাজের চোখে তার জন্য শুধু ঘৃণা ছিল। এমন ঘৃণা যা সে প্রকাশও করতে পারে না। চোখ শক্ত করে বন্ধ করে সে নিজেকে সামলাল। এখনো না, এখনো সহ্য ভাঙবে না। আমি তোমাকে বরবাদ করে দেব, রাজপুত্র ফাহাদ, ঠিক সেইভাবে যেভাবে তোমরা আমাকে বরবাদ করেছিলে। সে মনে মনে কসম খেল। ফাহাদের স্পর্শ তার শরীরকে জ্বালিয়ে দিচ্ছিল, এবং সে অসহায় ছিল। ঠিক সেই রাতের মতো, যখন 6 মাস আগে সেই ঝড়ো রাতে সে তার ছোট বাড়িতে দাঁড়িয়েছিল। দুটো ঘরের ছোট বাড়ি তীব্র বৃষ্টির মারে ঘিরে ছিল। পুরো বাড়ি অন্ধকারে ডুবেছিল, এবং শুধু বৃষ্টির আওয়াজ গুঞ্জরিত ছিল।
কাঠের ছাদে আঘাত করা বৃষ্টি শেহনাজের হৃদয় দহলিয়ে দিচ্ছিল। তাকে এই আবহাওয়া থেকে সবসময় ভয় লাগত। সকালে আমার পরীক্ষা এবং আজই বৃষ্টি হবে। দিয়াবাতিও নিভে গেছে। এখন আমি পড়াশোনা কিভাবে করব? সে কাঁদো কাঁদো হয়ে বলল। পাশের খাটে শোয়া নাসরাত বেগম সবসময়ের মতো তাকে ঘুরে দেখল। আল্লাহর রহমতকে খারাপ বলা যায় না। চুপচাপ ঘুমিয়ে পড়ো। তোমার আব্বা আজ ক্লান্ত, তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। শব্দ করো না। সকালে ফজরের সময় উঠে পড়াশোনা করে নিও। আম্মার কণ্ঠে সে করড বদলে ঘুমানোর চেষ্টা করতে লাগল। তখনই ঘরে আয়েশা প্রবেশ করল। শেহনাজের বড় বোন, সে বাড়ির বড় মেয়ে ছিল। চেহারায় সে শেহনাজ থেকে কম ছিল, কিন্তু পুরো বাড়ি সে সামলে রেখেছিল। তাকে দেখেই শেহনাজের ঠোঁটে হাসি ছড়িয়ে পড়ল। আপনিও এসে ঘুমান, আপনি সকাল থেকে কাজে লেগে আছেন। শেহনাজের কথায় আয়েশা চুপচাপ তার কাছে এসে শুয়ে পড়ল। খুব তীব্র বৃষ্টি হচ্ছে। জানি না কেন হৃদয় ঘাবড়াচ্ছে। আয়েশার কণ্ঠ শুনে শেহনাজের হৃদয়ও জোরে ধরকাতে লাগল। এই অনুভূতিটাই তো সেও করছিল। না চেয়েও দুজনেই ঘুমানোর চেষ্টা করতে লাগল। কিন্তু কয়েক ঘন্টা কাটতেই আশফাক সাহেবের বাথায় ডুবে যাওয়া কণ্ঠে দুজনেই হড়বড়িয়ে উঠে বসল। বাইরে বৃষ্টিতে কোনো কমতি আসেনি, কিন্তু ঘরের দৃশ্য পুরোপুরি বদলে গেছে। আশফাক সাহেব বুকে হাত রেখে খুব খারাপভাবে কাতরাচ্ছিল। তার মুখ নীল হয়ে যাচ্ছিল। আব্বাজান, কি হয়েছে আপনার? শেহনাজ ঘাবড়িয়ে তার কাছে গেল। তার অবস্থা প্রতি মুহূর্তে খারাপ হচ্ছিল। স্পষ্ট লাগছিল যে তাকে হৃদয়ের তীব্র আক্রমণ হয়েছে। শেহনাজের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তাকে আগেও দুবার হৃদয়ের আক্রমণ হয়েছে, এবং তৃতীয়বারের অর্থ ছিল তার কাছে সময় খুব কম। সে দৌড়ে ঘর থেকে বাইরে বেরিয়ে এলো, কিন্তু দরজা এবং প্রধান রাস্তার মধ্যবর্তী দূরত্ব অতিক্রম করার আগেই সে বৃষ্টিতে পুরোপুরি ভিজে গেছে। বৃষ্টি এক মুহূর্ত তার উপর রহম করেনি। দরজা খুলে সে রাস্তায় বেরিয়ে এলো, কিন্তু সেই সময় কোনো যানবাহন পাওয়া অসম্ভব ছিল। উল্টো পায়ে ফিরে ভিতরে এলে আশফাক সাহেবের অবস্থা আরও খারাপ হয়ে গেছে। আব্বাজান, প্লিজ আমাদের ছেড়ে যাবেন না। সে তর্পে কেঁদে উঠল। আমি কোনো বগি নিয়ে আসছি। আয়েশা চাদর তুলে বাইরে বেরোতে লাগল, কিন্তু তার আগেই যে সে দহলিজ পার করবে, আশফাক সাহেবের হাত একদিকে গড়িয়ে গেল, এবং পরের মুহূর্তে তার চোখের আলো নিভে গেছে। ঘরে গভীর নীরবতা ছেয়ে গেল। আশফাক সাহেব এখন এই পৃথিবীতে নেই। শেহনাজ অবিশ্বাস করে তার বাবার ঠান্ডা হয়ে যাওয়া শরীর দেখল। তাকে লাগল যেন ৭ আকাশ তার উপর ভেঙে পড়েছে। বয়সের ১৯তম বছরে এত বড় ধাক্কা পাবে এটা সে কখনো ভাবেনি। ২ হাতে তাদের হাত ধরে সে ফুটফুট করে কাঁদতে লাগল। বাইরে বৃষ্টি এখনও নির্দয় বর্ষণ করছে, যেন আকাশের কোনো রহম আসেনি। সকাল পর্যন্ত পুরো মহল্লায় খবর ছড়িয়ে গেল, এবং প্রায় ১০টা বাজে আশফাক সাহেবকে কবর দেওয়া হলো। কয়েকটা গোনা রিশতেদার তাজিয়াতের জন্য এসেছিল, কিন্তু কবর দেওয়ার পর সবাই নিজের বাড়ি ফিরে গেল। এখন কি হবে? তোমার আব্বার উপার্জন আগেই কম ছিল। বাড়িতে ১ টাকাও নেই। এই বাড়িটাও ভাড়ার, এবং কয়েকদিনের রসদ বাকি আছে। নাসরাত বেগম দুপাট্টা মুখে দিয়ে কাঁদতে লাগল। শেহনাজের মুখ লাল হয়ে গেল। সে অনেকক্ষণ ধরে তার চোখের জল আটকে রেখেছিল। সে সবসময় ভীতু ছিল। কঠিন পরিস্থিতি দেখে ঘাবড়িয়ে যেত এবং মায়ের আঁচলে লুকিয়ে যেত। কিন্তু আজ তো মাও ধাক্কায় অজ্ঞান। আপনি চিন্তা করবেন না আম্মি, আমি কোনো কাজ খুঁজে নেব। আয়েশার গম্ভীর কণ্ঠে শেহনাজ চমকে তাকে দেখল, এবং সে সত্যিই করে দেখালো। কয়েকদিনই তাকে একটা ভালো প্রাসাদে কাজ মিলল। বেতন ঠিক ছিল, ঘরের খরচ চলতে লাগল। কিন্তু শেহনাজ লক্ষ্য করত যে প্রাসাদ থেকে ফিরে আয়েশা প্রায়ই চুপচাপ শুয়ে পড়ত, অস্থিরতায় আঙুল চটকাত, এবং তার ভুরু চোখে সবসময় অস্থিরতা ঝলকত। কি ব্যাপার আপনি? আপনি এত অস্থির কেন থাকেন? বাড়ি ফিরে ব্যাগ টেবিলে রেখে শেহনাজ জিজ্ঞাসা করল। যে দেয়ালে হেলান দিয়ে বসেছিল তার কথা শুনে এমন ঘাবড়ে গেল যেন সে কোনো রহস্য ধরে ফেলেছে। না, এমন তো কোনো কথা নেই। আজ আমাকে প্রাসাদের পক্ষ থেকে একটা দাওয়াতে যেতে হবে, সে তাড়াতাড়ি বলে ঘর থেকে বেরিয়ে গেল। শেহনাজ অবাক হল। তার বড় বড় সবুজ চোখে এক মুহূর্তে চিন্তার লহর উঠল। জুড়োবাঁধা চুল খুলে মুক্ত করে সে বিছানায় বসল। শুধু যত তাড়াতাড়ি পড়াশোনা শেষ হবে, আমিও কোথাও কাজ করে নেব। আপনি বেকার অস্থির হয়ে যান, ক্লান্ত হয়ে যান। সে তার সাদা পাতলা আঙুলগুলো হালকা হালকা চেপে মনে মনে দৃঢ় সংকল্প করছিল, কিন্তু সেই সংকল্পের নৌবতী আসেনি। আয়েশা ৪টে বাজে প্রস্তুত হয়ে প্রাসাদের পাঠানো পালকিতে বসে চলে গেছে। সে বলেছে যে সে ১১টা বাজে পর্যন্ত ফিরবে। শেহনাজ তার অপেক্ষায় জেগেছিল। ১১টা বাজার পর ১২টা বাজে গেল, তারপর রাতের ১টা বাজে গেল। শেহনাজের পুরো অস্তিত্বে শিহরণ নামতে লাগল। হয়তো রাতের ২টো বাজার সময় ছিল যখন দরজা জোরে জোরে পেটানো হলো। শেহনাজের চোখ অবাক হয়ে বিস্তৃত হল। এই দরজা পেটানোর আন্দাজ আয়েশার নয়। মাথায় চাদর ওড়না দিয়ে সে দ্রুত দরজায় পৌঁছল। কাঁপা হাতে দরজা খুলতেই তার ঠোঁট থেকে একটা চিৎকার বেরিয়ে গেল। সামনে আয়েশা দাঁড়িয়েছিল। তার দুপাট্টা অদৃশ্য ছিল, চুল ছড়ানো ছিল, ডান ঠোঁটের কোণ ফোলা ছিল, এবং তার শরীরে জায়গায় জায়গায় লাল নিশান ছিল। শেহনাজের হৃদয় দোহলে গেল। আয়েশা কোনো প্রাণহীন লাশের মতো ভিতরে এলো। কি হয়েছে এখন?
শেহনাজ হাজার আশঙ্কায় ডুবে মুশকিলে তার কাঁধ ধরল। আয়েশা ঘুরে কোনো পাথরের মূর্তির মতো তাকে দেখল। শেহনাজের লাগল যেন সে মাটিতে ডুবে যাবে। আয়েশার মুখ সবকিছু বলছিল যা সে জিভে বলতে পারে না। শেহনাজ এগিয়ে তার দুই কাঁধ ধরতে চাইল, কিন্তু পরের মুহূর্তে সে ধপ করে মাটিতে পড়ে গেল। শেহনাজের ঠোঁট থেকে দম বন্ধ চিৎকার বেরিয়ে এলো। তার সবুজ চোখে অবাকের সাথে চোখের জল ভরে এলো। সে ঝুঁকে আয়েশাকে তুলতে চাইল, কিন্তু মুখ দেখতেই সে থমকে গেল। আয়েশার মুখ থেকে ফেনা বেরোচ্ছে, শরীর আকড়াচ্ছে, রং নীল হয়ে যাচ্ছে। শেহনাজের হৃদয় থেমে যেতে লাগল। এই দৃশ্য মৃত্যুর, এই দৃশ্য সে আগেও দেখেছে। আশফাক সাহেবের যাওয়ার সময় তো কি আয়েশাও? শেহনাজের মুখ থেকে একটা হৃদয় বিদারক চিৎকার বেরিয়ে এলো। ভিতর থেকে নাসরাত বেগমও দৌড়ে বাইরে এলো। আয়েশা মাছের মতো ছটফট করছে, তার অবস্থা অনেক কিছু বলছে। নাসরাত বেগম ডুবে যাওয়া কণ্ঠে বলল, হাকিমকে নিয়ে এসো শেহনাজ, বা কোনো পালকি ডেকে এটাকে হাকিমের কাছে নিয়ে চলো। শেহনাজ মুশকিলে উঠল, কিন্তু তার পা ভারী হচ্ছে। তার চোখ আয়েশার ছটফটানো শরীরে নিবদ্ধ ছিল। তার ভিতরে কেউ চিৎকার করে বলছে, এখন হাকিমকে ডাকার কোনো লাভ নেই, দেরি হয়ে গেছে। এবং সত্যিই দেরি হয়ে গেছে। আয়েশা শেষবার শেহনাজকে দেখল। প্রাসাদের রাজপুত্র, কিছু ভাঙা ভাঙা শব্দ বেরিয়ে এলো, এবং পরের মুহূর্তে সে নীরবতায় ডুবে গেল। শেহনাজের ভিতরে কোনো জিনিস ভাঙার আওয়াজ গুঞ্জরিত হল। সে টলতে টলতে পিছনে সরল। নাসরাত বেগম ফুটফুট করে কাঁদছে, কিন্তু শেহনাজ পাথরের মতো দাঁড়িয়েছিল। তার চোখ থেকে এক ফোঁটাও চোখের জল পড়েনি। আশফাক সাহেব এবং এখন আয়েশার হঠাৎ মৃত্যু বাড়িকে উজাড় করেছে। আশফাক সাহেবের মৃত্যু প্রকৃতির সিদ্ধান্ত ছিল, কিন্তু এই মৃত্যু কারো দেওয়া ছিল। আয়েশার শরীরে পড়া ক্ষত এবং মুখ স্পষ্ট বলছে যে এটা করা প্রাসাদের মালিক। শেহনাজের ভিতরে ক্রোধের লহর দৌড়ে গেল। সে অসহায় ছিল, কিন্তু প্রতিশোধের আগুনে জ্বলছে। পরের দিন আয়েশাকে নীরবে কবর দেওয়া হলো। তার মৃত্যুর কারণ বিষ খাওয়া বলা হলো, এবং এটাকে আত্মহত্যা বলে ঘোষণা করা হলো। মহল্লায় নানান কথা হতে লাগল। যে পরিবারকে সম্মানের চোখে দেখা যেত, এখন সন্দেহের চোখে দেখা হতে লাগল। জীবন আগেই কঠিন ছিল, এখন আরও কঠিন হয়ে গেল। প্রয়োজনের জন্যও বাড়ি থেকে বেরোনো ভারী হয়ে গেল। মহল্লার মহিলারা জায়গায় জায়গায় এদের সম্পর্কে কথা বলে, যা শেহনাজ এবং নাসরাত বেগমের কাছে পৌঁছায়। একটা যুবতী মেয়ে মারা গেছে এবং অন্যটা দরজায় বসে আছে। মজবুরিতে নাসরাত বেগম সেই ভাড়ার বাড়ি ছেড়ে অন্য জায়গা নিল, সেটাও ভাড়ার, এবং আগের থেকে আরও খারাপ। কিন্তু সেখানে অন্তত কেউ তাদের দেখে কাঁদলে প্রশ্ন করে না। নাসরাত বেগম যেন ধৈর্যের চাদর ওড়িয়েছে, এবং শেহনাজ ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় বসে কোনো অজানা বিন্দু দেখতে থাকে। তার সবুজ চোখ চোখের জল থেকে খালি ছিল, কিন্তু ভিতরে আগ্নেয়গিরি ফুটছে। সে সেই ব্যক্তির থেকে প্রতিশোধ নেওয়ার জন্য ছটফট করছে, যে তার বোনকে মাটির নিচে শুইয়ে দিয়েছে এবং তাদের লোকের চোখে পতিত করেছে। সে সময়ের অপেক্ষা করছে, এবং আয়েশার মৃত্যুর শুধু 1 মাস পরেই সে পুরো আত্মবিশ্বাস নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। কালো রঙের সুন্দর পোশাক পরে তাকে জানা ছিল যে সে খুব সুন্দর লাগছে। তাকে জানা ছিল যে কোথায় যেতে হবে এবং কি করতে হবে। পালকিওয়ালাকে টাকা দিয়ে সে পিছনে ঘুরে সেই চমৎকার প্রাসাদ দেখল। তার ঠোঁটে তাচ্ছিল্যপূর্ণ হাসি ছড়িয়ে পড়ল। আমাদের জীবন বরবাদ করে কত মজা করে জীবনযাপন করছো তোমরা, কিন্তু আমি তোমাকে বেশি দেরি খুশি থাকতে দেব না। চোখে নামা চোখের জল লুকিয়ে সে নিজেকে সামলে প্রাসাদের ভিতরে চলে এলো। এটা রাজপুত্র ফাহাদের প্রাসাদ ছিল, সেই প্রাসাদ যেখানে আয়েশা কাজ করত। শেহনাজ জানত তাকে কি করতে হবে। বিভিন্ন হলঘর পেরিয়ে সে সোজা রাজপুত্রের ঘরের সামনে এসে দাঁড়ালো। মাফ করবেন বিবিজি, আপনাকে কোথায় যেতে হবে? খাদিমার কণ্ঠে সে চমকে ঘুরল। রাজপুত্র ফাহাদ সাহেবের সাথে আমার মোলাকাত, তিনিই আমাকে এখানে ডেকেছেন। পুরো আত্মবিশ্বাস নিয়ে মিথ্যা বলতে বলতে সে খাদিমার চোখে চোখ রেখে বলল। খাদিমার মুখে উদ্বেগ উঠল। আমি তাদের জিজ্ঞাসা করিনি। খাদিমা উদ্বিগ্ন অন্দাজে কিছু বলার জন্য পা বাড়াল, কিন্তু শেহনাজ দ্রুত তার হাত ধরে থামাল। আমার এবং তার ব্যক্তিগত মোলাকাত, জিজ্ঞাসা করতে যাবে তো তাদের খারাপ লাগবে। কেন নিজের কাজের পিছনে পড়ে আছো? শেহনাজের লহজা বিপজ্জনক পর্যায়ে গম্ভীর হয়ে গেল। খাদিমার মুখে ভয়ের ভাব উঠল। সে অবাক হয়ে তার সামনে দাঁড়ানো মুশকিলে 20 বছরের সেই মেয়েকে দেখল, যে সৌন্দর্যে অতুলনীয় ছিল। বড় বড় সবুজ চোখ, লাল ঠোঁট এবং কোমর থেকে নিচে পর্যন্ত আসা গভীর ভুরু চুল। পরের মুহূর্তে খাদিমা মাথা নাড়ল। সে যত সুন্দর ছিল, নিশ্চয়ই তার রাজপুত্রের সাথে কোনো না কোনো সম্পর্ক থাকতে পারে, কারণ রাজপুত্র সুন্দর জিনিসের দিওয়ানা ছিল। চুপচাপ একদিকে সরে খাদিমা তাকে ভিতরে যাওয়ার ইশারা করল। হাতে নামা কাঁপুনিতে সামলে শেহনাজ ঘুরে সেই ঘরের দিকে দেখল, যার অন্যদিকে সেই ব্যক্তি উপস্থিত ছিল, যার থেকে তাকে খুব ঘৃণা ছিল। গভীর নিঃশ্বাস নিয়ে সে দরজা খুলল এবং দ্রুত ভিতরে প্রবেশ করল। এটা রাজপুত্র ফাহাদের ঘর ছিল, শক্তি এবং ধনের অহংকারে ডুবে যাওয়া সেই ব্যক্তির ঘর, যার নাম এই শহরের প্রত্যেক বাজারে নেওয়া হয়।
1 মাসে শেহনাজ তার পুরো তথ্য সংগ্রহ করেছে। সে শুধু 28 বছরের, কিন্তু অগণিত ধনের মালিক। লোকেরা তাকে ভয় করে, কিন্তু ততটাই তার থেকে প্রেমও করে। তার জনপ্রিয়তা খুব বেশি ছিল, কিন্তু শেহনাজের চোখে সে শুধু একটা অপরাধী ছিল। ভিতরে এসেই শেহনাজ মাথা তুলল এবং পরের মুহূর্তে জমে গেল। সে কোথাও চেয়ার বা গদিতে বসে নেই, বরং দরজার ঠিক সামনে দাঁড়িয়েছিল, তাকে মুশকিলে 2 কদমের দূরত্বে। তার গভীর চুম্বকীয় চোখে শেহনাজকে দেখতে দেখতে শেহনাজ তার নিঃশ্বাস থামা অনুভব করল। সারা সাহস, সারা আত্মবিশ্বাস যেন উড়ে গেল। সে এখানে কেন এসেছে এটা পর্যন্ত ভুলতে লাগল। তার সামনে দাঁড়ানো সেই ব্যক্তি এত চমৎকার ছিল। যাই হোক, কারো ঘরে আসার আগে দরজা খটখটানো হয়, তাই না? এবং যতদূর আমার মনে পড়ে, আমি তোমাকে চিনি না যে তোমরা এত অসভ্যতা করে না জানিয়ে আমার ঘরে চলে এসেছ। ঠিক আছে। 2 হাত শেরওয়ানির পকেটে রেখে সে শেহনাজের আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করছিল। শেহনাজ তার রং লাল পড়া অনুভব করল। সবুজ চোখে অস্থিরতা নেমে এলো। সে অজান্তে মাথা ঝুঁকিয়ে ঠোঁট কামড়াল। তাকে তার অস্তিত্ব ঠান্ডা পড়া লাগল। যা কিছু ভেবে এসেছিল সব যেন অদৃশ্য হয়ে গেল। এখন যখন ভিতরে এসেই গেছ, তো এসে বসো। যাই হোক, এভাবে মিথ্যা বলে ভিতরে আসা একদম ভালো কথা নয়। তোমার কোনো সাহায্য চাইলে তোমরা খাদিমাকে বলে দিতে। সে গম্ভীরতা নিয়ে বলতে বলতে 2 কদম পিছনে হল। শেহনাজের লাগল যেন তার উপর ঠান্ডা জল ঢেলে দেওয়া হয়েছে। সে তাদের এবং খাদিমার সারা কথা শুনেছে। আমাকে কাজ চাই। ভাঙা ভাঙা শব্দে সে তার কথা শেষ করল। সে এখানে যে ঘৃণার জাজবাত নিয়ে এসেছিল এবং যা কিছু বলতে এসেছিল সব ভুলে গেছে। তার চেয়ারের দিকে ঘুরতে ঘুরতে রাজপুত্র ফাহাদ একবার পিছনে ঘুরে তাকে দেখল। তার মুখে আগ্রহের ভাব উঠল। 1 মুহূর্তের জন্য সে তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। সে হালকা হালকা কাঁপছিল, যা রাজপুত্র ফাহাদের চোখ থেকে লুকানো নয়। সে মুশকিলে তার ঠোঁটে উঠা হাসি থামাল। সে বারবার মুখে আসা চুল কানের পিছনে করছিল, কখনো চাদর ঠিক করছে, কখনো পটলির কাপড় কাঁধে জমাচ্ছে। সে খুব ঘাবড়িয়েছিল। রাজপুত্র ফাহাদ তার দৃষ্টি তার থেকে সরাল। জি, একদম। আমার আন্দাজ হয়েছে যে তোমার কাজ চাই, তাই তো এত সাহস নিয়ে আমার ঘরে এসেছ। সে আত্মবিশ্বাস নিয়ে বলতে বলতে এখন তার চেয়ারে বসে গেল। তার ব্যক্তিত্বের জাদু পুরো ঘরে অনুভূত হচ্ছিল। শেহনাজের ধড়কন ছড়িয়ে পড়ছিল। কি কনুর তোমার? আগে কোথাও কাজ করেছ? এবং তোমার এত প্রয়োজন কেন কাজের? এবার তার কণ্ঠ গম্ভীর ছিল। শেহনাজ মুশকিলে নিজেকে সামলাল। কাপা চোখ তুলে দেখল। সে উঁচু চেয়ারে হেলান দিয়ে তাকেই দেখছিল। ডান হাতে আংটি চকচক করছে, বাহু কোনই পর্যন্ত মোড়া। কুর্তার উপরের 2 বোতাম খোলা। হয়তো তাকে বেশি গরম লাগছে। শেহনাজ আন্দাজ করল। গভীর নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলে সে 2 কদম এগিয়ে টেবিলের কাছে এলো। আমার মা অসুস্থ। আমার ছোট ভাই আছে, যার পড়াশোনার জন্য আমাদের কাছে টাকা নেই। গত 3 দিন ধরে বাড়িতে খাবারের লালে পড়েছে। তাই আমার কাজের কড়া প্রয়োজন। সে রটে রটে বাক্যের মতো বলতে গেল। সামনে বসা রাজপুত্র ফাহাদের মুখে হঠাৎ দুঃখের ছায়া ছড়িয়ে পড়ল। কিন্তু তোমার পড়াশোনা আমার লাগে না যে এখনো তোমার পড়াশোনা শেষ হয়েছে? তাহলে কাজের সাথে পড়াশোনা কিভাবে করবে? সে তাকে গৌর করে দেখতে বলল। শেহনাজের জন্য এখন আর মিথ্যা বলা কঠিন হয়ে গেল। তার পা উত্তর দেওয়া শুরু করল। কি আমি এখানে বসতে পারি? কি আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পুরো কথা শুনবেন? হঠাৎ সে অসহায়ত্ব নিয়ে বলে উঠল। রাজপুত্র ফাহাদ চমকাল। এই মেয়েটিতে কিছু তো ছিল যা তাকে খটকাচ্ছে। জি একদম, এখন বসতে পারো। কিন্তু আমার ঘরে আসার পর বসার জন্য অনুমতি নেওয়ার কি প্রয়োজন ছিল? সে ঠোঁটে হাসি চেপে বলল। তার কৌতূহলী চোখ যখন তার অস্তিত্বে নিবদ্ধ দেখল, তো শেহনাজ মাথা থেকে পা পর্যন্ত জ্বলে উঠল। এই আদায়ের সাথে আঘাত করেছে আমার নির্দোষ বোনকে। আয়েশার খেয়াল আসতেই তার রক্তে ঘৃণা দৌড়ে গেল। সারা ভয় 1 মুহূর্তে মিটে গেল। পরের মুহূর্তে সে মাথা তুলল এবং শক্ত পায়ে চলে সামনে রাখা চেয়ারে বসল। জি হ্যাঁ, আমার পড়াশোনা এখনো অসম্পূর্ণ, কিন্তু যখন বাড়িতে খাবারের লালে পড়ে তো পড়াশোনা কাকে মনে থাকে? আপনি আমাকে আপনার প্রাসাদে যে কোনো কাজের জন্য রাখুন, আমার খাদিমা হিসেবে। শরবত বানানো, কাগজপত্র সেট করা, যে কোনো ছোট-মোটা কাজ। যদি আপনার লাগে যে আমি প্রাসাদের অন্য কোনো কাজ করতে পারব না। সে দ্রুত বলতে গেল। তার বড় বড় সবুজ চোখে অস্থিরতা ছিল। রাজপুত্র ফাহাদ তাকে গৌর করে দেখল। সে লাগাতার তার হাতের তালু মলছে। ও, আমি বুঝেছি। বর্তমানে আমার কাছে কোনো জায়গা নেই। কয়েক মাস আগে প্রাসাদে একটা মেয়ের হঠাৎ মৃত্যু হয়েছে, তো আমরা তার জায়গায় নতুন খাদিমা রেখেছি। সে সহজ লহজায় বলল। শেহনাজের লাগল তার ভিতরের রক্ত খুলছে। কত সাধারণ অন্দাজে সে আয়েশার উল্লেখ করছে, যদিও তাকে মারা সেই প্রাসাদের রাজপুত্র। এটাই তো আয়েশা মরার আগে বলেছে।
সে মুশকিলে তার মুখে ঘৃণা আসা থেকে থামাল। সামনে বসা রাজপুত্র ফাহাদ কাগজে কিছু দেখছে। কিছুক্ষণ পর সে চমৎকার অন্দাজে বলল, ঠিক আছে, আজ থেকে তোমরা আমার বিশেষ খাদিমা হবে, আমার ব্যক্তিগত সাহায্যকারী। মনে রাখবে, তোমার কাজ অন্য খাদিমাদের নয়। তোমরা আমার ঘরে থাকবে, শরবত বানাবে, মুলাকাতের সময় আমি কি পরব সেটা প্রস্তুত করবে। মেহমান আসলে প্রাসাদের পরিবেশ ভালো রাখা নিশ্চিত করবে এবং বাকি প্রত্যেক কাজ যা আমার ব্যক্তিত্বের সাথে যুক্ত সব করবে। মঞ্জুর আছে? সে তার চোখে চোখ রেখে জিজ্ঞাসা করল। শেহনাজের নিঃশ্বাস থামতে লাগল। পুরো দিন এই ব্যক্তির সাথে থাকতে হবে, কিন্তু এটাই তো সে চায়, এটা করার জন্যই তো এসেছে। তাড়াতাড়ি সে মাথা নেড়ে সম্মতি দিল। ঠিক আছে, তোমরা কাল থেকে আসা শুরু করো। সে চেয়ারে হেলান দিয়ে বলল, তার চোখ এখনও শেহনাজে নিবদ্ধ ছিল। ধন্যবাদ। সে তুরন্ত উঠে দাঁড়াল। এখন সে তার সামনে বেশি দেরি বসতে পারে না। তাকে তার অস্তিত্ব মোমের মতো গলে যাওয়া অনুভব হচ্ছে। ঘুরতে ঘুরতে সে দরজায় পৌঁছেছে যে তার পিছন থেকে কণ্ঠ এলো, কালো রং তোমার উপর ভালো লাগে, এই রং আমাকে খুব পছন্দ। শেহনাজের হৃদয়ে এক মুহূর্তে থেমে গেল, কিন্তু পরের মুহূর্তে সে দরজা খুলল এবং বাইরে বেরিয়ে এলো। তার নিঃশ্বাস অসংযত হচ্ছে। না জানি কেন তাকে রাজপুত্র ফাহাদের চোখ আর পার করে যাওয়া অনুভব হচ্ছে। সন্ধ্যা পর্যন্ত শেহনাজ পাকা সিদ্ধান্ত করেছে যে কাল সে তার আগে এসে তার সারা কাজ নিষ্পন্ন করবে, যাতে পরে শুধু কাগজের কাজ করতে হয় এবং তাকে রাজপুত্র ফাহাদের লাগাতার চোখের সামনে না থাকতে হয়। এই কারণে পরের সকালে সে 7টা বাজার আগেই লাল পোশাক পরে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। দ্রুত পায়ে চলতে চলতে সে প্রাসাদে প্রবেশ করল। রাজপুত্রের ঘরের দরজা খুলে যেই ভিতরে প্রবেশ করল, তার হৃদয় ধক করে থেমে গেল। সে সামনে তার চেয়ারে বসেছিল, ঠোঁটে হাসি চেপে গভীর চোখে দরজার দিকে দেখছে। আজও দেরি করে? আমি তোমাকে কালো বলেছি, তাড়াতাড়ি আসবে। সে হেসে যেন তাকে চিড়িয়ে দিচ্ছে। শেহনাজের মন হল যে গিয়ে তার মাথা ফড়ে। তার কারণে সে ঘুম পুরো না করে এসেছে, খালি পেটে ভুক লাগছে এবং এটা এখনও বলছে যে সে দেরি করে এসেছে। কি এই মানুষ তার প্রাসাদে যায়ও বা এখানে ঘরে সময় কাটায়? শেহনাজ অসহায়ত্ব নিয়ে রাজপুত্র ফাহাদকে দেখল। তার বড় বড় সবুজ চোখে নম্রতা নামতে লাগল। রাজপুত্র ফাহাদকে এই দৃশ্য খুব আগ্রহজনক লাগল। এক চোখে তাকে দেখার জন্যই তো সে গত অর্ধেক ঘণ্টা থেকে এখানে বসে আছে। সে পুরো দিন তার কথা শুনতে পারে না, তাই হঠাৎ সে সিদ্ধান্ত নিল। সোজা দাঁড়িয়ে সে একটু নিচে ঝুঁকল। আসলে হুজুর, আমার পায়ে মচকানো এসেছে, খুব মুশকিলে চলে এখানে এসেছি। লহজায় পৃথিবী ভরের অসহায়ত্ব মিশিয়ে সে বলল। রাজপুত্র ফাহাদ মুশকিলে তার হাসি থামাল। ও সত্যি? কোথায় মচকানো এসেছে তোমার? সে তার জায়গা থেকে উঠে দাঁড়াল। মুখে গম্ভীরতা ছিল। শেহনাজ স্বস্তি নিঃশ্বাস নিল। টেবিলের পাশ দিয়ে যেতে যেতে রাজপুত্র কাগজপত্র নিচে করে বন্ধ করল। যেখানে প্রাসাদের প্রত্যেক জায়গায় লাগানো পাহারাদার তাকে কিছুক্ষণ আগে ভিতরে আসা শেহনাজের খবর দিয়েছে। আমি কিছুক্ষণ বিশ্রাম নেব তো মচকানো ঠিক হয়ে যাবে। ডান পায়ে এসেছে। সে না ভেবে যা মুখে এলো বলতে গেল। শুধু চেষ্টা এটাই ছিল যে সামনে বসাই মানুষ তাকে ঘুরে দেখা বন্ধ করুক, কারণ তার চোখ তাকে খুব ভয়ভীত করছে। রাজপুত্র ফাহাদ ঠোঁট কামড়ে তার হাসি থামাল। এই মেয়েটি তাকে হাসতে বাধ্য করে। চোখের পথে সে সোজা তার হৃদয়ের লহরে নামে। জানে যে তার চোখ মেয়েটিকে অস্থির করে, কিন্তু সে অসহায়। আজ পর্যন্ত সে কারো প্রতি এত আগ্রহ অনুভব করেনি। আমাকে তোমার পা দেখাও। এই মচকানোর সাথে তোমরা পুরো দিন তো থাকতে পারবে না। আমি মচকানো ঠিক করে দিই বা কোনো হাকিমকে ডেকে দিই। ধীরে তার সামনে ঝুঁকে সে বলল। শেহনাজ ঘাবড়িয়ে এক কদম পিছনে সরল। তার গাল লাল হয়ে গেল। না না, আপনি হাত লাগাবেন না, আমি একদম ঠিক আছি, সে ঘাবড়িয়ে বলল। রাজপুত্র ফাহাদের হাসি গভীর হল। আরে ঠিক কিভাবে আছো তোমরা? তোমরা এখানে বসো। সে চেয়ার টেনে তার সামনে রাখল। দুই কাঁধ থেকে শেহনাজকে ধরে চেয়ারে বসিয়ে সে তার পায়ে ঝুঁকে গেল। শেহনাজকে নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে গেল। ধরা পড়ার ভয়ে সে চোখও বন্ধ করল। কিছুক্ষণ তার পা পর্যবেক্ষণ করে রাজপুত্র ফাহাদ মাথা তুলল। খুব খারাপ মচকানো এসেছে। আজ তোমাকে কোনো কাজ করা উচিত নয়। তোমরা এটা করো যে আমার সামনে বসে যাও। যা কিছু কাগজের কাজ করাতে হবে আমি তোমার থেকে করাতে থাকব। গভীর লহজায় বলতে বলতে সে তার চেয়ার টেনে তার টেবিলের সামনে করল। শেহনাজ মনে মনে নিজেকে গালি দিল। নতুন মুসিবতে পড়ে গেছে। এখন পুরো দিন তার সামনে বসতে হবে। তার চোখ সহ্য করা কোথায় সহজ ছিল, কিন্তু সে সিদ্ধান্ত নিয়েছে, এবং তার সিদ্ধান্ত বদলানো শেহনাজের বাসে নয়। সে চোখের অর্থ ভালো করে বোঝে। প্রাসাদে কাজ করতে করতে তাকে 1 মাস হয়ে গেছে। সেই রাতে দেরি পর্যন্ত বিছানায় শুয়ে সে ছাদে ঘুরতে পাখার দিকে খালি চোখে দেখতে থাকল। আগের বেতন দেওয়া সত্ত্বেও রাজপুত্র ফাহাদ সময় মতো বেতন তাকে দিয়েছে। প্রাসাদেকার প্রত্যেক প্রয়োজনে সে এমন খেয়াল রাখে যেন তাকে কোনো অসুবিধায় দেখতে পারে না।
তার নরম কণ্ঠ, দয়ালু চোখ, এসব শেহনাজ থেকে লুকানো নয়। এই আদায় দেখিয়ে হয়তো প্রত্যেক মেয়েকে নিজের দিকে টেনে নাও তোমরা। রাজপুত্র ফাহাদ কিন্তু এবার আয়েশা না শেহনাজ আছে। আমি আমার প্রতিশোধ নিয়ে থাকব। নিজেকে শক্ত করে সে করট বদলে ঘুমানোর চেষ্টা করতে লাগল, কিন্তু বন্ধ চোখেও সেই একটা মুখ ভাসছে। সেই দিন সকাল থেকেই আবহাওয়া খারাপ ছিল। প্রাসাদ এসেও সে উদ্বিগ্ন থাকল। শরবতের পেয়ালা টেবিলে ফেলে দিল। মুলাকাতের সময় রাজপুত্রকে ভুল কাগজপত্র দিল। সে তার মুখের ভাব গৌড় করে দেখছিল। কি ব্যাপার বিবি শাহনাজ, তোমার স্বাস্থ্য ঠিক নেই? তার জিজ্ঞাসায় সে ঘাবড়াল। না, আমার স্বাস্থ্য একদম ঠিক আছে। আপনাকে এমন কেন লাগলো? সে তার মুখের ভাব স্বাভাবিক করতে লাগল। এখন তাকে কি বলবে যে তার অস্থিরতা অন্য কেউ না, বরং রাজপুত্র ফাহাদ নিজে। সে তার থেকে প্রতিশোধ নিতে এসেছে, কিন্তু এখন তার নিজের হৃদয়ই তার বিরুদ্ধে হয়ে গেছে। গভীর নিঃশ্বাস নিয়ে সে ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। বাইরে জানালা থেকে বর্ষমান তীব্র বৃষ্টি তার দৃষ্টি আকর্ষণ করল। প্রাসাদে কাজ শেষ হবার উপক্রম। শেহনাজের মুখে চিন্তা ছেয়ে গেল। এত তীব্র বৃষ্টিতে বাড়ি কিভাবে যাবে? সে কপালে হাত ফেরাল। সবুজ চোখে অস্থিরতা নেমে এলো। সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি তো যেতেই হবে। গভীর নিঃশ্বাস নিয়ে পটলি তুলল এবং বাইরে বেরিয়ে এলো। বাইরে বেরোতেই বৃষ্টির তীব্র ছোঁয়া তাকে ভিজিয়ে দিল। দূর দূর পর্যন্ত না পালকি না বগির কোনো চিহ্ন। ঠান্ডা তার রক্তে নামতে লাগল। এখন কি করব? সে অস্থির হয়ে ঠোঁট কামড়াতে লাগল। তখনই একটা চমৎকার ঘোড়াগাড়ি তার সামনে এসে থামল। বসো তাড়াতাড়ি, তার আগে যে অসুস্থ পড়ে যাও। পর্দা সরিয়ে রাজপুত্র ফাহাদ আওয়াজ দিল। শেহনাজ এক মুহূর্তের জন্য জমে গেল। বোকামি করো না, এই অবস্থায় বাড়ি পর্যন্ত কিভাবে যাবে? এবার সে একটু শক্ত লহজায় বলল। শেহনাজের চোখে নম্রতা নেমে এলো। না চেয়েও সে দরজা খুলল এবং তার কাছে বসল। ভিতরে বসতেই সে রাজপুত্র ফাহাদের গরম চোখ তার উপর পড়া অনুভব করল। আপনি আমাকে কোনো রাস্তায় নামিয়ে দিন, যেখানে কোনো ছাদ বানানো। আমি সেখানে বৃষ্টি থামার অপেক্ষা করব। সে সামলে বলল। রাজপুত্র ফাহাদ কিছুক্ষণ তার দিকে দেখতে থাকল। তারপর ঘোড়াগাড়ি চালানোর ইশারা করল। আমি তোমাকে ছেড়ে দিতে পারি বা তোমাকে আমার সাথে কোনো ধরনের কোনো বিপদ আছে? সে গভীর স্বরে জিজ্ঞাসা করছিল। শেহনাজের হৃদয় ধকধক করতে লাগল। সে হাতের তালু একে অপরে মোলে জানালার দিকে মুখ ফিরাল। বিয়ে করবে আমার সাথে? রাজপুত্র ফাহাদের এই প্রশ্ন যেন তার সোনার শক্তিকে ঝাঁকুনি দিল। শেহনাজ ঝটকা দিয়ে তার দিকে দেখল। তার চোখে উপস্থিত ভাব থেকে সে অজানা নয়। জানে যে আজ বা কাল সেই প্রস্তাব রাখবেই। আমি তোমাকে খুশি রাখব। আমি জানি তোমার কোনো ছোট ভাই নেই। তোমরা তোমার মায়ের সাথে বাড়িতে থাকো। হয়তো তোমার কাজের প্রয়োজন ছিল, তাই তোমরা আমার থেকে মিথ্যা বলেছ। কিন্তু আমি তোমাকে খুব প্রেম করি। তোমার সাথে বিয়ে করতে চাই। সে গম্ভীর কণ্ঠে তার কথা বলছিল। শেহনাজের ধড়কন ধীর হল। কিছুক্ষণ পর্যন্ত সে তাকে দেখতে থাকল। এটাই তো সে চায়, এই মোড়, এই মুহূর্ত। এখানে পৌঁছানোর জন্যই তো সে গত 1 মাস ধরে দোয়া মাংছে। আয়েশার মুখ এক মুহূর্তে তার চোখের সামনে লোহরাল। আমি প্রস্তুত, কিন্তু আমার মা বিয়ের জন্য রাজি হবেন না। তাই আমাদের তাদের না বলেই বিয়ে করতে হবে। কোনো ভাব ছাড়া বলতে বলতে সে তার সম্মতি দিয়েছে। রাজপুত্র ফাহাদ অবাক হয়ে তাকে দেখল। সে সাধারণ মেয়েদের মতো লজ্জা পাওয়া বা ইতস্তত করার বদলে সোজা সম্মতি দিয়েছে। এক মুহূর্তে তাকে বিশ্বাস হল না, কিন্তু তার সম্মতিই রাজপুত্র ফাহাদের জন্য পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত ছিল। মুখে উমড়ে আসা অপরিমিত আনন্দ লুকিয়ে সে চোখ ফিরাল। যদি এমন কথা হয় তো আমরা প্রথমে নিকা করে নিই, তারপর তোমার আম্মিকে মানিয়ে নেব। মুখের মতো জামাই পেয়ে তিনি খুশিই হবেন। শরারত নিয়ে বলতে বলতে সে আবার তার দিকে ঘুরল। শেহনাজ শুধু হেসে উত্তর দিল। কিছুক্ষণ পর্যন্ত রাজপুত্র ফাহাদ তার মুখের উত্থান পতন দেখতে থাকল, কিন্তু খুশি এত ছিল যে সে বাকি সব অবহেলা করল। এখন তাকে অপেক্ষা ছিল তো শুধু কাল রাতের, যখন সে তার বউ হয়ে তার জীবনে অন্তর্ভুক্ত হবে। নিজের উপর তার শক্ত পাকড় থেকে ঘাবড়িয়ে শেহনাজ চোখ খুলল। সে কয়েক মুহূর্তে অতীতের পুরো যাত্রা অতিক্রম করে এসেছে। রাজপুত্র ফাহাদের নিঃশ্বাস সে তার গলায় অনুভব করছে। সে এক ঝটকায় ঘুরল এবং 2 হাতে তাকে দূরে ঠেলে দিল। রাজপুত্রের চোখে অবাক উঠল। কি হয়েছে শেহনাজ? আজ আমাদের বিয়ের রাত। এটা আমার অধিকার। আমাকে আমার প্রেমকে পূর্ণ করতে দাও। সে তার কাছে আসতে পারল, কিন্তু সে হঠাৎ জ্বলে উঠে দূরে গিয়ে দাঁড়াল। হাত লাগাবে না আমাকে। ঘৃণা করি আমি তোমাকে। কোনো বিয়ে? কেমন বিয়ে? এটা প্রমাণ তো আমাদের বিয়ের। সে হঠাৎ ঘুরল, টেবিলে রাখা নিকানামা ছোঁয়া তুলে নিল এবং রাজপুত্রের দিকে দেখল, যে এখনও তার কথা এবং লহজা থেকে অবাক ছিল। এটা নাও, শেষ করে নিলাম আমি প্রমাণ। টেবিলে রাখা মোমবাতি থেকে নিকানামায় আগুন লাগিয়ে সে তার চোখে চোখ রেখে বলল। রাজপুত্র শেহনাজের এই রূপ থেকে অজানা ছিল, তাই গুঙা হয়ে তাকে দেখতে থাকল। তার জোড়ায় লাগানো ফুল ছড়িয়ে নিচে পড়ে গেল। তার সবুজ চোখে শুধু ঘৃণা ছিল। মাথায় লাগানো দুপাট্টা নিচে খসে গেল। এসব কেন করছো শেহনাজ? খুব মুশকিলে সে বলল।
তার মুখে লালিমা ছড়িয়ে পড়েছে। শাহনাজের ঠোঁটে তিক্ত হাসি এলো। কেন করছি? কারণ তোমরাও তো এসব করেছিলে আমার বোনের সাথে। তাকে ধোকায় ডেকে তার জীবন নষ্ট করে দিয়েছ। এত নষ্ট যে তাকে তার প্রাণ নিতে হয়েছে। সেই রাতে যে অবস্থায় সে বাড়ি ফিরেছে, কিছু না বলেই আমি সব বুঝে গেছি। সে বাড়ি পৌঁছানোর আগেই বিষ খেয়েছে। হয়তো সে আমাদের মুখোমুখি হতে পারে না, এবং তাকে এমন করতে তোমরা বাধ্য করেছ। তোমারই নাম ছিল তার মরার সময় ঠোঁটে। এটা বলতে বলতে সে তার উপর ঝাঁপিয়ে পড়ল। যে অপমান আমরা তার মরার পর সহ্য করেছি, সেই অপমান তোমাকেও সহ্য করতে হবে। কে জানে যে আমি তোমার বউ? কাউকে না। তার লহজায় বিপজ্জনক শক্ততা এসেছে। রাজপুত্র এখনও তাকে অবিশ্বাস ভরা চোখে দেখছে। হঠাৎ শাহনাজ তার চুল ছড়িয়ে দিল, কাঁধ থেকে তার কাপড় টেনে নিচে করল এবং তুরন্ত দরজা খুলল। পরের মুহূর্তে সে জোরে জোরে চিৎকার করতে লাগল, বাঁচাও, বাঁচাও! তার আওয়াজ শুনে প্রাসাদে উপস্থিত লোকজন জড়ো হতে লাগল। এটা তো রাজপুত্র ফাহাদ! ও আল্লাহ! লোকের ফিসফিসাহট গুঞ্জরিত হতে লাগল। শাহনাজ চোখের জলের ধারা কাঁদতে কাঁদতে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। কেউ তার উপর চাদর দিল। কয়েকটা লোক সিপাহীদের ডাকতে লাগল। ঘরের মাঝখানে দাঁড়ানো রাজপুত্র হাঁ করে তাকে এসব করতে দেখছে। তার চোখে আসা চোখের জল লুকিয়ে শাহনাজ শেষ চোখ রাজপুত্রের উপর দিল। প্রেম তার জায়গায় ছিল, কিন্তু সে প্রতিশোধের ব্যাপারে সত্যি প্রমাণিত হয়েছে। দ্রুত ঘুরে প্রাসাদের সিঁড়ি নেমে সে অন্ধভাবে রাস্তার দিকে দৌড়ে গেল। রাজপুত্রের মর্যাদা চিরকালের জন্য শেষ হয়ে গেছে। সেই অপমান, সেই তামাশা এখন তার ভাগ্যেও লেখা হয়েছে। তাকে জানা ছিল যে সে লোকের মধ্যে বিখ্যাত। এই খবর প্রত্যেক বাজার এবং প্রত্যেক শহরে ছড়িয়ে পড়বে। সে বদনাম হয়ে যাবে। এটাই তো তার প্রতিশোধ ছিল। বাড়ি পৌঁছেই সে অজানা ঘুমানো নাসরাত বেগমকে দেখল, যাদের সে মিথ্যা বলে বাড়ি থেকে বেরিয়েছে। বাড়িতে আর কেউ নেই। দুই হাতে মুখ লুকিয়ে দেয়ালে হেলান দিয়ে সে ফুটফুট করে কাঁদছে। আমি আমার প্রতিজ্ঞা পূর্ণ করেছি আপনি। চাইয়ের মধ্যে আমার হৃদয়ই কেননা ভেঙে গেছে। শিশকির সাথে কাঁদতে কাঁদতে সে নিজের থেকে বকবক করছিল। রাতের কালো অন্ধকার দিনের আলোয় বদলে গেল, কিন্তু তার অবস্থায় কোনো ফারাক আসেনি। কাঁদতে কাঁদতে তার চোখ শুকিয়ে গেছে। সে তার নিজের হাতে তার হৃদয়ের পৃথিবী উজাড় করে এসেছে। এখন পর্যন্ত তো সিপাহীরা তাকে নিয়ে গেছে, এবং যদি সিপাহীরা না নিয়ে গেলেও প্রত্যেক বাজার, প্রত্যেক গলিতে তার খবর নিশ্চয় ছড়িয়ে গেছে। হয়তো সে সেই সময়কে অভিশাপ দিচ্ছে যখন সে আমাকে তার প্রাসাদে কাজ দিয়েছে, বা হয়তো ভাবছে যে আমার নির্দোষ মুখের পিছনে এত ঘৃণ্য মুখ লুকানো ছিল। দেয়ালে হেলান দিয়ে সে লাগাতার এটাই ভাবছে। শুকনো চোখ সামনের দেয়ালে নিবদ্ধ ছিল, লাল ঠোঁট কামড়ে কামড়ে আরও লাল করে ফেলেছে। লাগাতার কাঁদার কারণে তার নাক এবং গাল গোলাপি হয়ে গেছে। তাকে বিশ্বাস ছিল যে লোকেরা কিছুক্ষণ পর তার বাড়ির দরজা বাজাতে শুরু করবে। সে সবার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল। তাকে জানা ছিল যে যে গর্তে সে রাজপুত্র ফাহাদকে ফেলেছে, তার বদনামের ছিটা তার দামনে নিশ্চয় আসবে। কিন্তু সময় কাটতে থাকল। মুহূর্ত ঘণ্টায় এবং ঘণ্টা দিনে বদলে গেল। সন্ধে হয়ে গেল, কিন্তু কেউ দরজা খটখটায়নি। শাহনাজ অবাক হয়েছে। কি কেউ তার বাড়ি চেনে না? কি কেউ তার মুখ দেখেনি? এটা কিভাবে সম্ভব? ঘর থেকে বেরোতে অনেক লোক তাকে দেখেছে। সেখানে এমন অনেক লোক উপস্থিত ছিল যারা দেখছে। ধনী মানুষের পতিত সম্মান দেখার সুযোগ তাদের মিলেছে। তারা কেন হারাবে? কিন্তু শাহনাজের সারা অন্দাজ শেষ হয়ে যাচ্ছে। দিন কাটল, রাতের কালো চাদর আবার ছড়িয়ে পড়ল। নাসরাত বেগম তার ফোলা চোখ দেখে অনেকবার জিজ্ঞাসা করার চেষ্টা করেছে, কিন্তু সে স্বাস্থ্য খারাপের বাহানা করে তাদের চুপ করিয়ে দেয়। তার গলা, হাত এবং বাহুতে যেখানে যেখানে রাজপুত্র ফাহাদের আঙুল ছুঁয়েছে, তার শরীরের সেই অংশ এখনও জ্বলছে। আমাকে সব শেষ করে দেওয়া উচিত। আমি আমার প্রতিশোধ নিয়েছি, এখন আমাকে তার সম্পর্কে না ভাবা, সে মনে মনে বলল। কয়েকদিন পর কোনো নতুন কাজের জন্য চেষ্টা করব। গভীর নিঃশ্বাস নিয়ে সে বিছানায় করট বদলে শুয়ে পড়ল, কিন্তু শুয়েই তার চোখ আবার বর্ষণ করতে লাগল। এভাবে নীরবে 3 দিন কাটল। না তার চুপ ভাঙল, না দরজায় কেউ দস্তক দিল। 3 দিন পর ক্লান্ত হয়ে সে তার পটলি খুলল এবং সেখানে পড়া কিছু জিনিস বের করল। সেখানে প্রাসাদ থেকে আনা কিছু নিশানি ছিল। কি আমার সম্পর্কে কোনো খবর ছড়িয়েছে? কি তার নাম নিয়ে আমারও নাম উড়িয়েছে? ধড়কেতে হৃদয় এবং কাঁপা হাতে সে ভাবতে লাগল। কিছুক্ষণেই সবকিছু তার সামনে ছিল, কিন্তু কোথাও সে নেই যার তার আশা ছিল, যার ভয় তাকে ধড়কাচ্ছে। প্রত্যেক জায়গায় রাজপুত্র ফাহাদের চকচক করা মুখ ছিল, তার নতুন কাজ, তার মুলাকাত, তার আকর্ষণীয় ব্যক্তিত্বের উপর হওয়া কথা, কিন্তু কোথাও সেই ঘটনার উল্লেখ পর্যন্ত নেই। প্রত্যেক ছবিতে সে হাসতে, আত্মবিশ্বাস ভরা দেখা যাচ্ছে। শাহনাজের হৃদয়ে ধক করে থেমে গেল। এটা কি হলো? কি কেউ এই ঘটনার খবর পায়নি?
আমি আমার সম্মান দাঁওয়ে লাগিয়ে এই পদক্ষেপ নিয়েছি। নিজেকে অন্ধকারের এমন গর্তে ঠেলে দিয়েছি যেখান থেকে বেরোনো অসম্ভব, কিন্তু রাজপুত্র ফাহাদের উপর এর কোনো প্রভাবই পড়েনি। সে বদনাম কেন হয়নি? কি লোকেরা তার এত বড় অপরাধকে ক্ষমা করে দিয়েছে? শেহনাজ কাঁপা হাতে তার হৃদয় ধরল। প্রাসাদে কাজ করা কিছু খাদিমা তার খয়রিয়াত জিজ্ঞাসা করেছে এবং প্রাসাদ না আসার কারণ জেনেছে। তার হাত কাঁপতে লাগল। কিছুই হয়নি যেমন সে চায়, সবকিছু একদম স্বাভাবিক, রোজমর্রার মতো। তার সারা পরিশ্রম বেকার গেছে। তার চোখে চোখের জল উমড়তে লাগল। তাকে মনে পড়ে প্রাসাদ থেকে বেরোতে সময় সে শত শত লোক দেখেছে। অনেক লোক ভিতরে দৌড়াচ্ছে। সিপাহীরা প্রাসাদের দরজায় দাঁড়িয়েছিল। এত বড় মানুষ ছিল সে যে এই খবর দ্রুত ছড়ানো উচিত ছিল। কিন্তু প্রত্যেক জায়গায় নীরবতা কেন? সে 2 হাতে তার মাথা ধরল। যা কিছু হচ্ছে তার বোঝার বাইরে ছিল। আমার সম্পর্কে ভাবছ না? হঠাৎ একটা অজানা ভারী কণ্ঠ শুনে সে ঝটকা দিয়ে মাথা তুলল। দরজার চৌকাঠে কেউ দাঁড়িয়ে আছে। ঘরে হালকা অন্ধকার ছিল। শেহনাজ তুরন্ত উঠে দাঁড়াল। তাকে লাগল এটা কোনো ধোঁকা, কিন্তু না, ধোঁকা নয়। চৌকাঠে সেই দাঁড়িয়েছিল, সেই কালো শেরওয়ানি, সাজানো চুল, কিন্তু ভুরু চোখে গভীর উদ্বেগ এবং ব্যথা। শেহনাজের চোখ থেকে 2 ফোঁটা চোখের জল ঢলকে গালে ছড়িয়ে পড়ল। তাকে বোঝা যাচ্ছে না রাজপুত্র ফাহাদকে এখানে দেখে তাকে দুঃখ হচ্ছে বা খুশি। এত বড় হয়ে গেছ যে যা ভাবো করে যাও। একবারও কারো থেকে জিজ্ঞাসা করার প্রয়োজন অনুভব করনি যে সে অপরাধী আছে কিনা। সে বলতে বলতে একদম তার সামনে এসে দাঁড়াল। বাইরে থেকে আসা আলো ঘরকে আলোকিত করল। শেহনাজ তার মুখ দেখল। সে আজও ততটাই সুন্দর ছিল। তোমরা আমার স্ত্রী। শেহনাজ নিকাহের আগে না সহি। নিকাহের পর তো আমার থেকে এটা জিজ্ঞাসা করতে পারতে না যে আখির আয়েশার সাথে কি হয়েছে। তার কথা শুনে শেহনাজ অবাক হয়ে তার দিকে দেখল। চোখের জলে ডুবে যাওয়া সবুজ চোখ। রাজপুত্র ফাহাদের জন্য তার হৃদয় সামলানো কঠিন হয়ে গেল। তোমরা কখনো আমার ওপর বিশ্বাস করনি। অবাক যে আমি যেমন শক্ত মানুষও প্রেমে এত অন্ধ হয়ে গেছি যে আমি কোনো জিনিসের তদন্তই করাইনি। না হলে হয়তো আমি আগেই তোমার ভ্রম দূর করে দিতাম। তোমার চিন্তা এবং তোমার অন্দাজ ঠিক ছিল। সেই মেয়ে আয়েশা আমারই প্রাসাদে কাজ করত। খুব কাবিল ছিল। তোমাদের দুজনের চেহারা চোখে এত ফারাক না হলে হয়তো আমি তোমাকে তার বোন হিসাবে চিনে নিতাম। সে পরিশ্রমী ছিল, কিন্তু একটু অবুঝ। প্রাসাদের একটা নোকরের সাথে তার সম্পর্ক হতে লাগল। আমি শুধু প্রাসাদের মালিকই না, প্রত্যেক খাদিমের ওপর নজর রাখা মানুষও। আমার প্রাসাদের প্রত্যেক কোণে পাহারাদার আছে। তাদের মুলাকাত, কথা সব আমার জানা হয়ে যায়। সেই নোকর তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে, কিন্তু আয়েশা তার বাড়ির লোকের কারণে অস্থির ছিল। সে তাদের সহায় হতে চায়। যদিও নকুর জিদ করছে যে তারা লুকিয়ে নিকাহ করে নেবে এবং পরে বাড়ির লোককে বলে দেবে। আয়েশা মানেনি, কিন্তু হয়তো তার অবুঝত্বই তার বোঝার ওপর পর্দা ফেলে দিয়েছে। এক রাতে সে নকুরের সাথে মিলতে গেছে এবং ঘোড়াগাড়িতে বসে কোথাও চলে গেছে। তারপর সেই হয়েছে যা এমন ক্ষেত্রে প্রায়ই হয়। নকুর সেই করেছে যা সে চায়। সে চরিত্রের শক্ত মানুষ নয়, এবং এর শাস্তি তোমার বোনকে ভোগ করতে হয়েছে। লোকের চোখ এবং দুর্ব্যবহারের তানায় তাকে বাধ্য করেছে যে সে বিষ খেয়ে নেয়। আমি জানি না সে মরার আগে আমার নাম কেন নিয়েছে, কিন্তু আমি তাকে আমার ছোট বোনের মতো মানি। হয়তো সে চায় যে প্রাসাদের মালিককে খবর দাও, যাতে আমি তার অপরাধীকে ধরি। রাজপুত্রের কণ্ঠে ব্যথা ছিল। আয়েশার মৃত্যুর খবর মিলতেই আমি পাহারাদারদের থেকে সারা কথা জিজ্ঞাসা করেছি এবং অপরাধীর কাছে পৌঁছে গেছি। সে ভাবছে যে চালাকি করে বাঁচবে, কিন্তু আমি রাজপুত্র ফাহাদ। প্রয়োজন পড়লে কবর থেকে মৃতকও বের করতে পারি। সেই নকরকে আমি কাউকে না বলে চিরকালের জন্য কয়েদে ঢুকিয়ে দিয়েছি। সে ততক্ষণ পচবি যতক্ষণ তার যৌবন বাকি আছে। আমি আমার পক্ষ থেকে ন্যায় করেছি, কিন্তু যাতে আমার কোনো দোষই নেই তার শাস্তি তোমরা আমাকে কেন দিয়েছ? তার চোখে ব্যথা ছিল। শেহনাজের হৃদয় বসে গেল। কি এসব সত্য? সে মুশকিলে জিজ্ঞাসা করল। রাজপুত্রের ঠোঁটে ফ্যাকাশে হাসি এলো। আমি জানতাম তোমরা বিশ্বাস করবে না। আমার কাছে প্রত্যেক জিনিসের প্রমাণ আছে। সেই নকরের কাছে আয়েশার অনেক জিনিস আছে, এখান পর্যন্ত সেই রাতেরও। শেহনাজের হৃদয় যেন কোনো ভারী বোঝা থেকে মুক্ত হয়ে গেল। আয়েশার স্মৃতি তাকে ঝাঁকুনি দিল এবং সে ফুটফুট করে কেঁদে উঠল। আমি কি করেছি? আমি আপনার সম্মান মাটিতে মিলিয়ে দিয়েছি। আপনাকে বদনাম করে দিয়েছি সেই অপরাধের জন্য যা আপনি করেননি। রাজপুত্র ধীরে তাকে ধরল। কাঁদা বন্ধ করো। এমন কিছুই হয়নি যেমন তোমরা ভাবছ। আমি রাজপুত্র ফাহাদ।
আমার সম্পর্কে কোনো খবর ছড়ানোর আগে লোকেরা আমার অনুমতি নেয়। আমাদের ব্যক্তিগত বিষয়কে কেউ সার্বজনীন করার সাহস রাখে না। তো এসব কাউকে জানা নেই? সে নিশ্চিত করে জিজ্ঞাসা করল। রাজপুত্র হালকা হেসে, তোমরা তত চালাক না যত নিজেকে মানো। শুধু সুন্দর প্রয়োজন থেকে বেশি। এবং এই তোমার সৌন্দর্য আমার দুর্বলতা। সে ঝুঁকল, তো শেহনাজ লজ্জা পেল। তারপর সে হেসে চোখের জল মুছে পুরো হৃদয় নিয়ে তার দিকে দেখল। এখন তার হৃদয়ে কোনো ময়লা বা তিক্ততা নেই, বরং সেই প্রেম ছিল যা সে দীর্ঘ সময় ধরে চেপে রেখেছে। আয়েশার অপরাধী ধরা পড়ে গেছে, এবং শেহনাজকে আর কি চাই? নসরত বেগম রাজপুত্রের মতো জামাই পেয়ে খুব খুশি হয়েছে। ভাড়ার বালিতে তালা লাগিয়ে শেহনাজ রাজপুত্রের সাথে খুশির ভরা নতুন জীবনে পা রাখল। একটা এমন জীবন যাতে এখন কোনো দুঃখ তাকে ছুঁয়েও পারবে না। গল্পটা তোমাকে কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই বলো। এবং তোমরা কমেন্টে এটা নিশ্চয়ই বলো যে তোমরা কোন জায়গা থেকে এই গল্প শুনছ, এবং তোমার মতামত নিশ্চয়ই দিও যে তোমাকে কেমন ধরনের গল্প শোনা বেশি পছন্দ। ধন্যবাদ।